অন্ধকার টানেল, চারপাশে থরে থরে সাজানো লাখো মানুষের খুলি আর হাড়গোড়। রোমান্টিক শহর প্যারিসে এমন দৃশ্য ভাবা যায়? অবিশ্বাস্য মনে হলেও আইফেল টাওয়ার আর লুভর মিউজিয়ামের সৌন্দর্যমণ্ডিত প্যারিস দাঁড়িয়ে আছে প্রায় ৬০ লাখ মানুষের মাথার খুলির ওপর। ত্রয়োদশ শতকে প্যারিসে বিকশিত হচ্ছিল শিল্পকেন্দ্রিক সভ্যতা। তখন শহরটি ছিল খনিজ সম্পদে পরিপূর্ণ। সিন নদীর দক্ষিণ থেকে লাইমস্টোন আনা হতো বড় বড় ইমারত তৈরির জন্য। পাথর নেয়ার জন্য প্রায় ৩০০ কিলোমিটার সুড়ঙ্গ খনন করা হয়। ৩০০ বছর পর শেষ হয়ে যায় খনিজ ভাণ্ডার, পরিত্যক্ত হয়ে পড়ে সব টানেল। পরিত্যক্ত এই টানেলগুলোই একটা সময় শহরের মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ১৭৭৪ এবং ৭৬ সালে সুড়ঙ্গগুলোর কিছু অংশ ধসে পড়ে। এর মধ্যে সবথেকে ভয়ানক ছিল ডেনফার্ট রোসেরো রাস্তাটির ধস। ৩০০ মিটার ব্যস্ত সড়ক হুড়মুড় করে ৮৪ ফুট দেবে যায়। ষোড়শ শতকে প্যারিসে অভিনব এক সমস্যা দেখা দেয়, কবরস্থানে জায়গা সংকট। পুরনো শহর প্যারিসে জনসংখ্যার কমতি ছিল না কখনোই। শিল্প সংস্কৃতির উন্নতির জন্য ইউরোপের অন্যান্য অঞ্চল থেকেও মানুষ প্যারিসে ভিড় জমাতে থাকে। জনসংখ্যা বৃদ্ধি, মহামারী আর যুদ্ধের কারণে মরদেহের সংখ্যা এতটাই বেশি হচ্ছিল যে সমাধির জায়গা দেয়া ফরাসি সরকারের জন্য কঠিন হয়ে পড়ে। অবস্থাটা এমন পর্যায়ে চলে যায় যে প্যারিসের লা ইনোসেন্ট সমাধিস্থলে গণকবরের ব্যবস্থা করা হয়। এজন্য দিতে হতো মোটা অঙ্কের টাকা। সামর্থ্য না থাকলে স্তূপাকারেই ফেলে রাখত প্রিয়জনের মরদেহ। কবরস্থানে রাখা লাশের স্তূপ রাস্তা থেকে ২ মিটার উঁচু হয়ে গিয়েছিল। ১৭৮০ সালে একদিন মরদেহের চাপে কবরস্থানের পাশে থাকা ঘরের দেয়াল ভেঙে পড়ে। মরার উপর খাড়ার ঘা হয়ে নামে বৃষ্টি। পচা গলা দেহ পানির সাথে মিশে যায়। নদী তো বটেই, আশেপাশের নলকূপের পানিও পানের অনুপযোগী হয়ে পড়ে। শহরে রোগবালাই ছড়িয়ে পড়ছিল। রাজা ষোড়শ লুই সব মরদেহ শহর থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন, কিন্তু বাদ সাধে চার্চ। একে অমানবিক আখ্যা দিয়ে বিরোধিতা করে তারা। দাবি জানায় শহরের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন করার। এমন টানাপোড়েনের মধ্যে সমাধান হিসেবে আসে পরিত্যক্ত সুড়ঙ্গের কথা। রাজা বললেন মৃতদেহগুলো ওই সুড়ঙ্গে রেখে আসার জন্য। যে ভাবা সেই কাজ। শুরু হয় খনন। খুঁড়ে বের করা হয় সকল কবর। হাড় এবং মাথার খুলি তুলে ফেলে রাখা হয় সেই সুড়ঙ্গে। তবে এ কাজে সময় লেগেছে। দীর্ঘ ১২ বছর অক্লান্ত পরিশ্রম করে শ্রমিকেরা প্যারিস ও পাশের শহরগুলোর দেহাবশেষ সুড়ঙ্গে সরিয়ে নিয়ে যান। ১৮১৪ সাল পর্যন্ত চলে এ কর্মযজ্ঞ। তখন হাড়গোড় ও মাথার খুলি এত সুসজ্জিত ছিল না। নেপোলিয়ন এসে শহরের আধুনিকীকরণে মনোযোগ দেন। তার বিশ্বাস ছিল মহান মানুষেরা বাঁচে স্মৃতিস্তম্ভে। তিনি শহরের জায়গায় জায়গায় স্মৃতিস্তম্ভ বানানোর পাশাপাশি কঙ্কালের সুড়ঙ্গ তথা ক্যাটাকম্বকে দর্শনীয় বানানোর নির্দেশ দেন। পরে মানুষের মাথার খুলি এবং ফিমার দিয়ে একটা প্যাটার্নে সাজানো হয় সুড়ঙ্গের দেয়াল ও পিলার। হাড়হিম করা হাড়ের এই ক্যাটাকম্ব ৩০০ কিলোমিটার বিস্তৃত। জালের মতো ছড়ানো সুড়ঙ্গটা যেন এক বিশাল গোলকধাঁধা। এখানে ঘুরতে গিয়ে হারিয়ে গেছেন এমন নজিরও রয়েছে ঢের। এজন্য এখন জায়গায় জায়গায় নিশানা দেওয়া হয়েছে। ১৮০৯ সালেই ক্যাটাকম্বটি পর্যটকদের জন্য খুলে দেয়া হলেও ১৯৫৫ সালের পর থেকে শুধু নিশানা দেওয়া অংশটুকুতে যাওয়ার অনুমতি দেয়া হয়। পর্যটকরা এখন প্রায় ১.৫ কিলোমিটার পর্যন্ত ঘুরে দেখতে পারে। এরপর আর যেতে দেওয়া হয় না। শুধু ঐতিহাসিক নয়, অনেক ভৌতিক গল্পও শোনা যায় এই ক্যাটাকম্ব নিয়ে। একে বলা হয়ে থাকে মৃতদের সাম্রাজ্য। পর্যটক অনেক সময় নাকি ফিসফিসানি শুনতে পান। অনেকে বলেন এগুলো আত্মার আওয়াজ। অনেকে আবার অদ্ভুত দর্শন মানুষকে সেখানে ঘুরতে দেখেছেন। কিছুক্ষণ পরই নাকি তারা হাওয়ায় মিলিয়ে গিয়েছে। এসব ঘটনার জন্য ভুতুড়ে বলা হয়ে থাকে এই দর্শনীয় স্থানকে। তবে শুধু ভৌতিক ব্যাপার স্যাপারই নয়, ক্যাটাকম্বটি কাঠামোগত দিক থেকেও বিপজ্জনক।
প্রায় 1000 বছর পুরনো স্থানটি যে কোনো সময় ধসে পড়তে পারে। তবে সব ঝুঁকি উপেক্ষা করে লাখো পর্যটক ভিড় করেন এই ক্যাটাকম্ব দেখার জন্য। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।